আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছেন টিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। রাষ্ট্র সংস্কারে নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ। বৃহস্পতিবার এই 5টি পূর্ণাঙ্গ কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এসব কমিশন বৃহস্পতিবার থেকে কার্যক্রম শুরু করবে বলে উল্লেখ করা হয়েছে এবং 90 দিনের মধ্যে তৈরি করা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। 6টি কমিশনের মধ্যে 5টি চূড়ান্ত হওয়ায় প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সাবেক সচিব সফরাজ হোসেনের নেতৃত্বে 9 সদস্যের কমিশনে রাখা হয়েছে শিক্ষার্থী, মানবাধিকার কর্মীদের। বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানের নেতৃত্বাধীন 5 সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিশনে সাবেক বিচারপতি ও সাবেক জেলা দায়রা জজদের রাখা হয়েছে। আব্দুল মুইজ চৌধুরীর নেতৃত্বাধীন জনপ্রশাসন কমিশনের সদস্য সংখ্যা 8 এবং বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য সংখ্যা 5। ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বাধীন দুর্নীতি দমন সংস্কার কমিশনের সদস্য করা হয়েছে 8 জনকে। এর আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সংস্কার নিয়ে আগামী শনিবার বিএনপির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের 3য় দফার সংলাপ। আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারে গঠিত 6 কমিশনের মধ্যে 5টির কমিটি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রেস সচিব একথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভা। প্রেস সচিব বলেন, মালদ্বীপ ও কাতারের সাথে বন্দি বিনিময় চুক্তি হয়েছে, যার মাধ্যমে প্রবাসীদের ফিরিয়ে আনা সম্ভব। সভায় দেশ দুটির সঙ্গে রপ্তানি নীতি নিয়ে আলাপ হয়েছে। পোশাক শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। এছাড়া গণমাধ্যমগুলোকে যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বলেন, কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত 5 অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলায় সাধন চন্দ্র মজুমদারকে আসামি করা হয়। হোয়াটসঅ্যাপ কথোপকথনে জনপ্রশাসনের সিনিয়র সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব জিয়াউদ্দিন ছাড়াও স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এম আকমল হোসেন আজাদ, যুগ্ম সচিব কে এম আলী আজম এবং তানভীরের নামে নিয়োগ বাণিজ্যের আরও অভিযোগ। তাদের সুপারিশে বিভিন্ন মন্ত্রণালয়েও অসংখ্য আওয়ামী লীগের সহযোগীদের পদায়ন ও পদোন্নতি দেওয়া হচ্ছে বলে তথ্য রয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ডিসি নিয়োগ বাণিজ্যে অন্যতম মাস্টার মাইন্ড কে এম আলী আজম। ছাত্র জনতার বিপ্লবের পর 19 আগস্টে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে নিয়োগ পান। গভর্নমেন্ট অর্ডার তৈরি করা নিয়োগকৃতদের সঙ্গে সমন্বয় বিষয়ে মোবাইল কথোপকথনে এর প্রমাণ মেলে। এ কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন ব্যক্তিদের সরিয়ে দেওয়ার জন্য যুগ্ম সচিব আলী আজম ও জিয়াউদ্দিন একসঙ্গে কাজ করেছেন। অন্যতম উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং প্রধান উপদেষ্টার অ্যাডমিনের মহাপরিচালক আহসান কিবরিয়াকে কোনো কাজের জন্য দায়ী করার বিষয়েও বলতে দেখা যায়। ঢাকার ডিসি হিসেবে নিয়োগ বিষয়ে সুপারিশ করতে তানভীর নামে একজনের সঙ্গে কে এম আলী আজমের ঘনিষ্ঠ কয়েক দফা বৈঠক করতে দেখা যায়। এই তানভীরের চাহিদা অনুসারে ঢাকার ডিসি হিসেবে নিয়োগ পান শেখ হাসিনা সরকারের আইন সচিব আবু সালেহ মোহাম্মদ জহিরুল ইসলামের একান্ত সচিব তানভীর আহমেদ। রেলপথ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে 20 আগস্টে বদলি হওয়া আকমল হোসেন আজাদ ছিলেন তাদের আস্থাভাজন। পরে যদিও তাকে চাপে রাখার কৌশল হিসেবে অফিসারদের উস্কে দেওয়ার কথা বলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। বিধিবদ্ধ কমিটি কয়েকজন সচিবের নেতৃত্বে 56 জন আওয়ামী লীগ সমর্থিত ডিসি নিয়োগ নিয়ে প্রতিবাদ করায় 16 বছরে বঞ্চিত এবং ছাত্র আন্দোলনের সমর্থকদের 8 জনকে গুরুদণ্ড দেওয়ার সুপারিশ করেন আকমল হোসেন আজাদ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। একই সাথে পুরনো মামলাগুলো পর্যায়ক্রমে বাতিল করা হবে বলেও জানিয়েছেন তিনি। আর তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পুরনো সাইবার নিরাপত্তা আইনের কারণে এখন যাদের যেসব মামলা হচ্ছে তার জন্য সরকার বিব্রত বোধ করছে। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মহিদুল ইসলামের রিপোর্ট।
বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে না সংশোধন করা হবে তা নিয়ে বৃহস্পতিবার রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে আয়োজন করা হয় এই অনুষ্ঠান, যেখানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ওই আইনের ভুক্তভোগীরা তুলে ধরেন তাদের হয়রানির কথা। সেই সাথে সাইবার নিরাপত্তা আইনটি ভবিষ্যতে মানুষ কিভাবে দেখতে চান তাও তুলে ধরেন বক্তারা। বৈষম্য বিরোধী আন্দোলনের বা রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই ধরনের আইন থাকবে, সেটা আমরা কোনোভাবেই জাতি গ্রহণ করবো না বলে আমি মনে করি। আমরা যদি সেকশন 124 দেখি যে সরকারের বিরুদ্ধে কিছু বললে সরকার আর রাষ্ট্র তো এক না, তো রাষ্ট্রদ্রোহিতার কথা আমি বলছি, কিন্তু আমি ভিতরে লিখছি সরকারের সমালোচনা করলে সেটা রাষ্ট্রদ্রোহিতা হবে। তো এই জায়গাগুলো অনেকগুলো পরিবর্তন আনা দরকার। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বিগত সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেই এই আইনটি তৈরি করেছিল। আর আইন উপদেষ্টা বলেন, অবশ্যই বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে। আলটিমেটলি এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। বিশেষ করে আমরা এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগে পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। আপনাদেরকে কথা দিতে পারি, আমরা পর্যায়ক্রমে সকল ধরনের কালা কানুন থেকে বাংলাদেশকে মুক্ত করব। এটা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, ফলে আইনের এই পিছনের এই মনস্তত্ত্বটা আমাদের কাছে তো এখন স্পষ্ট। ফলে আইনটাকে আসলে আমরা যতভাবেই সংশোধন করি না কেন, এই মনস্তত্ত্বটার কারণে কিন্তু মানুষের কাছে ওই অনাস্থাটা আসলে থেকে যাবে। এটা একটা বড় প্রবলেম। আমি কোনোভাবেই আসলে এই আইনটা সম্পূর্ণ সংশোধন করেও এই নামটাও যদি রেখে দেয়, তাহলেও মানুষ এই আইনটাকে বিশ্বাস করবে না। আসলে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তৈরি করা হয় বহুল আলোচিত এবং বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন। বহু মানুষ ওই আইনের বিভিন্ন ধারায় হয়রানির শিকার হয়েছেন বলেও অনুষ্ঠানে জানান বক্তারা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের টাইম 100 নেক্সট তালিকায় স্থান পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান নায়ক এবং অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মূলত এটি টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী তালিকার সম্প্রসারিত রূপ। তালিকায় উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের। ম্যাগাজিনে নাহিদ সম্পর্কে বলা হয়েছে, মাত্র 26 বছর বয়সেই বিশ্বের অন্যতম শক্তিশালী মানুষকে ক্ষমতা থেকে সরাতে সহায়তা করেছেন তিনি। সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম অন্যতম ছাত্রনেতা, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী হওয়া আন্দোলন শুরু করেছিলেন। রাঙামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেকে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেক ও আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানিয়েছেন, খাগড়াছড়ি হয়ে সাজেকে যেতে হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। সম্প্রতি পাহাড়ের সহিংসতার পর অবরোধে প্রায় 4 দিন সাজেকে আটকা পড়েন প্রায় 1500 পর্যটক। তাদের পানীয় খাদ্যের সংকট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি শহরে ফেরেন পর্যটকরা। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসনের সভায় প্রথম দফায় 3 দিন এবং পরবর্তীতে 2 দফায় সময় বাড়িয়ে 3 অক্টোবর পর্যন্ত সাজেকে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। বিতর্কিত কার্যক্রম গণঅভ্যুত্থানের চেতনা বিরুদ্ধ কর্মকাণ্ডের কারণ দেখিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার 13 জন সমন্বয়ক এবং 4 জন সহ সমন্বয়ক একযোগে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাতে ছাত্র শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু এই ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে বলা হয়, সমন্বয়কদের বিতর্কিত কার্যক্রম ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে নিজ স্বার্থ উদ্ধারের প্রচেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারি দলের মতো আচরণ ও গণ অভ্যুত্থানের চেতনা বিরুদ্ধ কর্মকাণ্ডের কারণেই তারা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। আগের মতো সংকট যেন না হয় সেজন্য ব্যাংকগুলোকে যাচাই বাছাই করে ঋণ দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বিএবির প্রতিনিধিবৃন্দদের সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। আর নির্দিষ্ট কাউকে ঋণ দিতে সরকারের পক্ষ থেকে যেন চাপ দেয়া না হয় সেই দাবি জানিয়েছেন বিএবির চেয়ারম্যান আব্দুল হাই সরকার। নূর হোসেনের রিপোর্ট।
বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির প্রতিনিধিরা। এ সময় ব্যাংকিং খাতে কোনো নীতি গ্রহণের আগে তাদের সাথে আলোচনার আহ্বান জানান তারা। কম সুদে ঋণ দেয়া ও ঋণের টাকা ফেরত পাবার মতো নীতি গ্রহণ করতেও অর্থ উপদেষ্টার কাছে দাবি জানান তারা। ব্যাংক থেকে ঋণ হিসেবে নেয়া হাজার কোটি টাকা ফেরাতে ব্যবস্থা নিতেও অনুরোধ করেছেন বলে জানান সংগঠনটির চেয়ারম্যান। যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, এই ডিফল্টার যারা, তাদেরকে কোর্টে জানি যারা তারা আসতে না পারে, তারা করে বিদেশ থাকে, তারা ছেলে পেলে সব নিয়ে পালা চলে গেছে। ব্যাংকের প্রত্যেক ব্যাংক মিলে টাকা পায় ৫-১০ কোটি টাকা। আমরা বললাম যে এটা ফিউজিটিভ পারে, পলাতকদের কোনো রাইট নাই যে কোর্টে গিয়ে ওখানে তাদের লোক পাঠায় এবং কোর্টে গিয়ে কেস কন্টেস্ট করে। এটা দেওয়া উচিত না, এটা ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত। যারা সরকারে বসে আছেন তাদের না বলে যে এক্সকে টাকা দিয়ে দাও, ওখান তো টাকা দিতে বাধ্য হয়েছে, যে সালাম যা করে করতে দাও, সব করে দেওয়া হয়েছে সরকার থেকে, যে চলে গেছে এখান থেকে, এতে গেলেই করছে তো। আর ব্যাংকিং খাতের চলমান সংকট নিরসন ও সংস্কারে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা। এই সময়টায় ব্যাংকাররা যথাযথভাবে ঋণ দেবে, যাচাই বাছাই করে ঋণ দেবে, পূর্বের মতো যাতে কোনো রকম ত্রুটি বিচ্যুত না হয়। আর তারপরে আমি একটা অন্তর্ভুক্তিমূলক ঋণ, মানে ছোট মিডিয়াম এন্টারপ্রাইজ, যারা অনেক সময় ব্যাংকিং সেক্টর থেকে আপনার ঠিক যথাযথভাবে ঋণ পায় না, সেটাকে এসে করার জন্য। আর সর্বোপরি আমি বলছি গভর্নেন্সটা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরিচালন এবং গভর্নেন্সের জন্য সুষ্ঠু করে। বর্তমান সরকার ব্যাংক ও গ্রাহকদের জন্য ভালো হয় এমন নীতি গ্রহণ করবে বলেও জানান অর্থ উপদেষ্টা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব জ্বালানির বাজারে পড়তে পারে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন এ বিষয়ে সরকারের সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি একথা বলেন। জ্বালানির বাজারেও কিন্তু যুদ্ধকে একটু ধরে নিছে, কারণ যুদ্ধ তো এটা প্রথম যুদ্ধ না যে ইউক্রেনে যুদ্ধ হয়েছে, তারপরে কেবল মিডল ইস্টের এখন যুদ্ধের আছে, অস্থিরতা জ্বালানি বাজারে। আমরা চেষ্টা করব যে জ্বালানির সরবরাহ যাতে অব্যাহত থাকে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।